একবার ভাবুন তো, বিশ্বের সবথেকে বড় রপ্তানিকারক দেশ যদি হঠাৎ করে ঠিক করে যে তারা আর কারো কাছ থেকে কিছুই কিনতে চায় না, তাহলে কি হবে? ফিনান্সিয়াল টাইমসের এডিটর রবিন হার্ডিং চীনে গিয়ে ঠিক এমনই এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। চলুন তার সাথে আমরাও চীনের এই বাণিজ্য ধাঁধার জটটা খোলার চেষ্টা করি আর জেনে নিই এর প্রভাব বাকি বিশ্বের জন্য কতটা মারাত্মক হতে পারে। বাণিজ্য মানে ট্রেড, এটা তো একটা আদান প্রদানের ব্যাপার, তাই না? একটা টু ওয়ে স্ট্রিট। কিন্তু বিশ্বের অন্যতম বড় একটা অর্থনীতি যদি শুধু বিক্রি করতে চায় কিন্তু কিনতে না চায়, তখন কি হবে? ঠিক এই প্রশ্নটাই রবিন হার্ডিং রেখেছিলেন চীনের তাবর অর্থনীতিবিদদের সামনে। আর এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু পুরো রহস্যটা দানা বাঁধতে শুরু করে। হার্ডিং ঠিক এই ধাঁধার উত্তর খুঁজতেই নেমে পড়লেন। তিনি আসলে বুঝতে চেয়েছিলেন যে দেশকে বিশ্বের কারখানা বলা হয়, সেই চীন কেন অন্য দেশ থেকে পণ্য আমদানির দরজাটা প্রায় বন্ধ করে দিচ্ছে। এই একতরফা মানসিকতার পেছনে আসল কারণটা কি? এর উত্তর পেতেই তিনি কথা বলেন চীনের নীতি নির্ধারকদের সবচেয়ে কাছের কিছু মানুষের সাথে। হার্ডিং যা শুনলেন, প্রথমে মনে হচ্ছিল যেন প্রশ্নটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যখনই উত্তরগুলো একটার পাশে আরেকটা বসানো হলো, তখন বেরিয়ে এলো এক বিশাল আর চমকে দেওয়ার মতো জাতীয় কৌশলের ছবি। চলুন সেই উত্তরগুলো এক এক করে দেখি। তো প্রথম পরামর্শটা ছিল, আপনারা আমাদের সয়াবিন আর আকরিক লোহা বেচুন না। কিন্তু সমস্যাটা হলো, ইউরোপ তো আর কাঁচামালের খুব বড় রপ্তানিকারক দেশ নয়, কাজেই এই উত্তরটা আসলে কোনো সমাধানই ছিল না। আচ্ছা, পরেরটা দেখা যাক। এরপর এলো লাক্সারি আইটেমের কথা, যেমন লুই ভিতনের হ্যান্ডব্যাগ। কিন্তু চীনের উত্তরটা ছিল আরও ইন্টারেস্টিং। তারা শুধু বিশ্বের সবচেয়ে বড় ক্রেতায় না, বরং তারা নিজেরাই এখন এই রকম লাক্সারি ব্র্যান্ড বানাচ্ছে এবং ভবিষ্যতে সেগুলো সারা বিশ্বকে বিক্রি করার প্ল্যানও তাদের আছে। এটা কিন্তু ভবিষ্যতের একটা বড় ইঙ্গিত ছিল। তৃতীয় প্রস্তাব ছিল উচ্চশিক্ষা। কিন্তু এখানেও চীনারা বেশ গর্বের সাথেই জানালো যে তাদের নিজেদের সেরা ইউনিভার্সিটিগুলো, যেমন পিকিং বা সিনহুয়া, এখন পশ্চিমা ইউনিভার্সিটিগুলোর মতোই ভালো, এমনকি ভর্তি হওয়াটা তার চেয়েও কঠিন। মানে মেসেজটা একদম পরিষ্কার, খুব তাড়াতাড়ি তাদের ছাত্রদের বিদেশে পাঠানোরও আর দরকার হবে না। আর এর পরেই এলো সেই উত্তরটা যা পুরো ছবিটাকে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দিল। শেষ পরামর্শটা ইউরোপকে কিছু বিক্রি করার ছিল না, বরং ছিল আপনারা চীনা কোম্পানিগুলোকে আপনাদের দেশে ফ্যাক্টরি বানাতে দিন। ঠিক সেই মুহূর্তে হার্ডিং বুঝতে পারলেন উদ্দেশ্যটা কখনোই দ্বিমুখী বাণিজ্য ছিল না, এটা ছিল একটা ওয়ান ওয়ে ফ্লো চীন থেকে সারা বিশ্বে। দেখুন, এই উত্তরগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন কথাবার্তা ছিল না। এগুলো ছিল একটা বিরাট পজলের এক একটা পিস, যা দিয়ে তৈরি হয় একটা সুচিন্তিত এবং র্যাডিক্যাল জাতীয় কৌশল। আর সেই কৌশলটার নাম আত্মনির্ভরশীলতা বা সেলফ সাফিসিয়েন্সি। চীনের এই অর্থনৈতিক কৌশলের ভিত্তি আসলে দুটো সহজ নীতির ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, যে জিনিসটা তারা নিজেরা বানাতে পারবে সেটা কোনোভাবেই বাইরে থেকে কিনবে না। আর দ্বিতীয়ত, এমন কিছু আমদানি করবে না যার জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। এখন প্রশ্ন আসতেই পারে যে, চীন তো এখনও সেমিকন্ডাক্টর বা প্লেনের মতো জটিল টেকনোলজি কিনছে, এটা কি তাহলে তাদের আত্মনির্ভরশীলতার নীতির বিরুদ্ধে যাচ্ছে? না, এখানে হার্ডিংয়ের দেওয়া উপমাটি দারুণভাবে কাজে দেয়। হার্ডিং বিষয়টাকে একজন রেসিডেন্ট ডক্টরের সাথে তুলনা করেছেন। একজন রেসিডেন্ট ডক্টর যেমন একদিকে রুগী দেখেন, মানে কাজ করেন, আবার একই সাথে বিশেষজ্ঞ হওয়ার জন্য শেখেনও। চীনও ঠিক তাই করছে। তারা আজ এই প্রযুক্তিগুলো কিনছে শুধু ব্যবহার করার জন্য না, বরং এগুলোকে শিখে বুঝে ভবিষ্যতে নিজেরাই এর সেরা নির্মাতা এবং রপ্তানিকারক হওয়ার জন্যে। তো এটা তো গেল চীনের স্ট্র্যাটেজি, কিন্তু বাকি বিশ্বের জন্যে এর মানেটা কি? এর প্রভাব কিন্তু ইতিমধ্যেই বিশাল, আর এটা বিশ্বের প্রতিষ্ঠিত অর্থনীতিগুলোর উপর প্রচণ্ড চাপ তৈরি করছে। চলুন বিষয়টা একটু ভেঙে দেখি। এর ফলে যেটা হচ্ছে, আমেরিকা, ইউরোপ বা জাপানের মতো দেশের সাধারণ কর্মীরা তাদের কাজ হারাচ্ছেন। অন্যদিকে চীন তাদের এই নীতির পক্ষে যুক্তি দিয়ে বলছে যে আমেরিকা যেহেতু বাণিজ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, তাই নিজেদের নিরাপত্তার জন্যই তাদের এই আত্মনির্ভরতার পথে হাঁটতে হচ্ছে। আর এটা কিন্তু শুধু কথার কথা না, গোল্ডম্যান স্যাক্স একেবারে সংখ্যা দিয়ে এই চাপের ভয়াবহতাটা দেখিয়েছে। তাদের পূর্বাভাস বলছে 2035 সাল নাগাদ চীনের এই মডেল বিশ্ব অর্থনীতিতে এক বিপুল চাপ তৈরি করবে। এটা অনেকটা জিরোসাম গেমের মতো, চীনের রপ্তানির ভাগ বাড়লে বাকিদের ভাগ তো কমবেই। যেমন ধরুন জার্মানির কথা, যারা শিল্পায়নে বিশ্বের সেরাদের মধ্যে একজন। পূর্বাভাস বলছে শুধুমাত্র চীনের এই নীতির কারণে
তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.3% পর্যন্ত কমে যেতে পারে। শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু জার্মানির মতো একটা বিশাল অর্থনীতির জন্য এর মানে হল বিলিয়ন বিলিয়ন ইউরোর ক্ষতি আর হাজার হাজার মানুষের চাকরি চলে যাওয়া। তো এই পরিস্থিতিতে ইউরোপ কি করবে? তাদের সামনে পথটা কিন্তু খুব কঠিন। রবিন হার্ডিংয়ের মতে তাদের সামনে মূলত দুটো পথ খোলা আছে এবং কোনোটিই সহজ নয়। প্রথম পথটা হলো ডাইভার্সিফিকেশন, মানে চীনের উপর নির্ভরতা কমিয়ে অন্য দেশ থেকে আমদানি করা। আর দ্বিতীয়টা, যেটা অনেক বেশি রিস্কি, সেটা হলো প্রোটেকশনিজম। সোজা কথায় চীনের পণ্যের ওপর শুল্কের মতো বাণিজ্যিক বাধা তৈরি করে নিজেদের শিল্পকে বাঁচানো। কিন্তু এই দ্বিতীয় পথটা, মানে সংরক্ষণবাদের পথটা, আসলে আগুন নিয়ে খেলার মতো। হার্ডিং বলছেন, চীন ভূ রাজনৈতিক আর অর্থনৈতিকভাবে একমাত্র আমেরিকাকেই তার সমান প্রতিপক্ষ মনে করে। ইউরোপ যদি ট্যারিফ বা শুল্ক বসায়, বেইজিং হয়তো ওয়াশিংটনের সাথে দেখানোর সংযমটুকু আর দেখাবে না। তার প্রতিশোধ হতে পারে অনেক দ্রুত এবং অনেক বেশি কঠোর। তাহলে আমরা শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম? পরিস্থিতিটা বেশ গুরুতর, আর এটা হয়তো একটা যুগের সমাপ্তি ঘোষণা করছে। আর এখানেই রবিন হার্ডিংয়ের সেই হতাশজনক কিন্তু ভীষণ বাস্তব একটা উপসংহারে আমরা পৌঁছাই। তিনি বলছেন, যখন ভালো বিকল্প শেষ হয়ে যায় তখন খারাপ বিকল্পই একমাত্র ভরসা। ইউরোপের জন্য মানে হলো সামনে হয়তো সেরা পথটা বেছে নেওয়ার সুযোগ আর নেই, বরং সবচেয়ে কম খারাপ পথটি খুঁজে নিতে হবে। আর তাই আমরা এই শতাব্দীর হয়তো সবথেকে বড় প্রশ্নটার সামনে এসে দাঁড়িয়েছি, যে গ্লোবাল ট্রেডিং সিস্টেম কয়েক দশক ধরে আমাদের পৃথিবীকে আকার দিয়েছে, এটা কি তারই ভাঙনের শুরু? চীন তার চাল দিয়ে দিয়েছে, এখন বাকি বিশ্বের পরবর্তী পদক্ষেপে ঠিক করে দেবে। সহযোগিতার এই খেলাটা কি চলবে, নাকি ভেঙে চুরমার হয়ে যাবে? আপনারা দেখলেন কিভাবে চীনের নীতির কারণে বিশ্ব বাণিজ্য আজ হুমকির মুখে। ইউরোপ এখন এক ঐতিহাসিক অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের গভীর অর্থনৈতিক বিশ্লেষণগুলি নিয়মিত দেখুন।